ক্রমেই পৃথিবীর বুকে করোনার সংক্রমণ কমে আসছে, আর তা আমাদের মধ্যে একরকম স্বস্তির পরশ দিয়ে যাচ্ছে। বাস্তবতা হচ্ছে, বাংলাদেশের কথা যদি বলি, সংক্রমণের হার কমে এসছে, অনাক্তের হার কমে এসছে, মৃতের সংখ্যাও কমে এসছে। তবে এই মুহূর্তে কিন্তু অতি আনন্দিত হয়ে স্বাস্থ্যবিধিগুলো ভুলে যাওয়া যাবে না। যারা ভ্যাকসিন নিচ্ছেন তাদেরও মাস্ক পরতে হবে, নিয়মিত বিরতিতে জীবাণুনাশক এবং সাবান পানি দিয়ে হাত জীবাণুমুক্ত রাখতে হবে। তাতে করে সুস্থ থাকবার সম্ভাবনা বেড়ে যাবে। এটা ছাড়া এরই মধ্যে যদি কোনো কোভিড কিংবা নন কোভিড যে কোনো স্বাস্থ্য জিজ্ঞাসার জন্য থাকে, করোনা হেল্প ডেস্ক আপনাদের জন্যই শনি থেকে বৃহস্পতি রাত 9টায় প্রচারিত হচ্ছে। জুলহাস জুবাইর এই আয়োজনে আপনাদের সাথে আছি। সরাসরি ফোন করতে পারেন কিংবা লিখে জানাতে পারেন আপনাদের যে কোনো স্বাস্থ্য জিজ্ঞাসার কথা, যার উত্তর দিতে একই ধারাবাহিকতায় আজও আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আছেন ডাক্তার শারমিন আব্বাসী, সহযোগী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। এছাড়া আমাদের সাথে ডাক্তার আবু সাইদ শিমুল আছেন, শিশুরোগ বিশেষজ্ঞ, কর্মরত রয়েছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। আরও 16টি পরিবার এরই মধ্যে তাদের স্বজন হারিয়েছেন করোনা ভাইরাসের জন্য। নতুন করে শনাক্ত হয়েছেন আরও 443 জন। শনাক্তের হার 2.67%। মহামারীতে এ পর্যন্ত দেশে মোট প্রাণহানি 8,314 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 16,612 জনের। এই পর্যন্ত মোট শনাক্ত 5,41,877 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 633 জন। মোট সুস্থ এখন 4,89,254 জন। মৃত 16 জনের মধ্যে 12 জনই পুরুষ, বাকি 4 জন নারী। দর্শকদের প্রতি একটাই আহ্বান, যারা প্রতিদিনের মতো আজও চেষ্টা করবেন আমাদের ফোন দেবার, অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে ফোন দিবেন, এবং যারা ফেসবুকে আমাদের লিখছেন একটু বিস্তারিত লিখবার চেষ্টা করবেন। আপনার স্বাস্থ্য সংকটের বিস্তারিত আমাদের লিখলে আমাদের প্রশ্নের উত্তর দিতে সুবিধা হবে। একজন দর্শক এরই মধ্যে আমাদের ফোন দিয়ে ফেলেছেন, তার ফোনটি আমরা নিতেও চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার নাম মোখলেসুর রহমান। জি। আমার বয়স হইল 35 বছর। জি। আমি লালমনিরহাট থেকে বলছি। জি, বলুন। হঠাৎ একদিন আমি সকালবেলা আমার দুঃখিত দর্শক, আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার টেলিভিশনের ভলিউমটি কমাতে হবে। জি, আমি ওই সকালবেলা উঠিয়ে আমি একটু অসুস্থ হয়ে পড়ি। গাও খামচি, শ্বাসরি, পায়ের তালু গরম হওয়া, জ্বলা এবং মাথা খুব প্রচন্ড ধরা। এমন অবস্থায় আমি প্রাথমিক চিকিৎসা নিলে সেখানে ওই লিম্বিক্স আর অ্যানজেন্টা আর একটা ঘুমের ট্যাবলেট দেয়। আচ্ছা, তারপর কতদিন ধরে এমন হচ্ছে আপনার? হ্যাঁ, কতদিন ধরে এমন হচ্ছে? এটা 5 মাস যাবত। 5 মাস যাবত? হ্যাঁ, তারপর আমি ওই ঔষধ খাই। খাওয়ার পর আমার সবগুলো ঠিক হয়। ওই গাও কাঁপাকাঁপি, শ্বাসরি আর জলাজলি এগুলো বন্ধ হয়, কিন্তু মাথা ধরাটা আমার থেকে যায়। আচ্ছা। তারপর আমি আবার রংপুরে যাই। রংপুরে যা বিশেষজ্ঞ স্যারকে জানাই যে স্যার আমার এই ঘটনা, আমাকে শরীরটা বোধবোধা লাগে। এখন সমস্যা কি আপনার? কি কি সমস্যায় ভুগছেন? হ্যাঁ, এখন ওই মানে মাথা ধরাটা আমার যাচ্ছে না। আমি ওষুধ খাচ্ছি লিম্বিক্স আর অ্যানজেন্টা না, সিটালেক্স খাচ্ছি, করোনা পেস খাচ্ছি। আচ্ছা, এই দুইটা। আচ্ছা, তো ব্লাড প্রেশার কত থাকে? হ্যাঁ, ব্লাড প্রেশার কত থাকে আপনার? ব্লাড প্রেশার থাকে 130/76। আচ্ছা, এর মধ্যে কখনো আপনার থাইরয়েড চেক করা হয়েছে? টিএসএইচ লেভেল? থাইমিন বলতে? থাইরয়েড কখনো চেক করা হয়েছে আপনার ব্লাডের? না, মনে হয় কখনো চেক করেননি। হ্যাঁ, ধন্যবাদ। প্রফেসর মোস্তফা জামান, আপনার যদি আর কিছু জানবার থাকে। জি, সেটা হলো যে তার পরিবারে কারো রোগের কোনো উপসর্গ আছে কিংবা রোগ জানা আছে কিনা, এই বিষয়টা, এবং ডায়াবেটিসটি কখনো চেক করেছেন কিনা? ডায়াবেটিস চেক করছি, ডায়াবেটিস নাই স্যার। আচ্ছা, হাঁটাহাঁটি করলে, পরিশ্রম করলে কোনো সমস্যা হয়? হ্যাঁ, একটু সমস্যা বুঝে যায়, শরীর গরম হয়ে যায়, হাঁপসি যাই। অ্যালার্জি আছে কিনা? অ্যাজমা বা অ্যালার্জি আছে কিনা? অ্যালার্জি নাই আমার। জি। ধূমপান করেন? সমস্যা হলো আমি যে ওই করোনা পেস খাচ্ছি আর সিটালেক্স খাচ্ছি দীর্ঘদিন থেকে। জি। আর লোপেজ, আমি কি সঠিক পথে আছি না আপনি কি সাজেশন দেবেন? এই আর মাথা ধরাটা আমার যাচ্ছে না। জি, সেটাই বলছি। আপনার মাথা ধরাটা কখন হয়? এটা কি সব সময় থাকে নাকি এখন মাঝে মাঝে খাওয়ার পর বিকেলে হয়? বিকেলে বা সন্ধ্যার দিকে হয়। বিকেলে হয়। চোখে দেখতে কোনো সমস্যা আছে? দৃষ্টিশক্তিতে? না, মনে হয় না। আমার চোখে তো দেখতে সমস্যা হয় না।
যে আপনাকে ধন্যবাদ। প্রথম কথাই বলছি যে আমাদের যতটা আপনার ইতিহাস থেকে জানতে পেরেছি যে আপনার বড় ধরনের কোনো সমস্যা নেই। যতটুকু সমস্যা শুনলাম বেশিরভাগই কিন্তু আমরা বলি মনোদৈহিক এক ধরনের সমস্যা। কিছুটা মানসিকভাবে কিছুটা বিপর্যয়, যেটা আপনার অবচেতন মনে হচ্ছে, যেটা আপনি বুঝতে পারছেন না। কিন্তু আপনার কষ্ট হচ্ছে এই বিষয়ে আপনাকে আমরা অবশ্যই বুঝতে পারি আপনার কষ্ট হচ্ছে। না হলে কেন আপনি চিকিৎসকের কাছে যাবেন? তবে এতটুকু বলতে পারি আপনার বড় কোনো রোগ নেই। যে রোগের থেকে মানুষের মৃত্যু হয়, ঝুঁকি থাকে বেশি, সেরকম কোনো রোগ নেই। এবং বেশিরভাগ ওষুধগুলো খাচ্ছেন সেগুলো কিন্তু আমরা সাধারণত মনের রোগের কারণে দিয়ে থাকি। এখন সঠিক পথে আছেন নাকি না আছেন সেটা কিন্তু এখন বলবার সময় না। তবে যে ওষুধগুলো খাচ্ছেন সেগুলো খেলে আপনি একটু ভালো থাকবেন। কিন্তু এর মানে এই নয় এই ওষুধ খেলে আপনার রোগ একেবারে ভালো হয়ে যাবে। এটা আপনাকে কিছুটা একটি সঠিক পথে রাখতে চেষ্টা করতে সাহায্য করবে। আপনার যে সমস্যাগুলো ছিল, যে উপসর্গগুলো আছে সেগুলো থেকে একটু ভালো রাখার চেষ্টা করবে। কিন্তু এই ওষুধ খেয়ে রোগ ভালো হবার নয়। তবে রোগ ভালো করতে হলে আপনাকে আত্মবিশ্বাস বাড়াতে হবে। যে কথা আমরা সবসময় বলছি, পরীক্ষা করে এই রোগের কোনো কিছু খুঁজে পাবেন না আপনার যেসব উপসর্গ বলেছেন। পরীক্ষার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে নরমাল আসবে এবং বারবার ডাক্তার দেখান যে এই রোগীগুলো এক ডাক্তার থেকে আরেক ডাক্তার যায়, কারণ তার যেহেতু উপসর্গ পুরোপুরি কমতে থাকে না। সেজন্য আপনার আত্মবিশ্বাস বাড়ালেই একমাত্র এই রোগের থেকে আপনি নির্মূল করতে পারেন, এই রোগের থেকে ভালো হতে পারবেন। সঙ্গে ধর্মীয় অনুশাসন মেনে চলতে বলি এবং জীবনের যে আপনার যে অভ্যাসগুলো আছে ছন্দপতন যাতে না হয় সেজন্য খেলাধুলার অভ্যাস করতে পারেন এবং কিছু মন ভালো রাখার, মন প্রফুল্ল রাখার জন্য যা যা করণীয় সেগুলো করবেন। পরিবারকে সময় দিবেন এবং পরিবারকে নিয়ে একটু যদি বাইরে কোথাও বেড়াতে যেতে চান এরকম কিছু যদি কাজ করতে পারেন তাহলে আপনি রোগের থেকে আপনি ভালো হতে পারবেন। শুধু ওষুধ খেয়ে এই রোগ ভালো হবে না। তবে যেহেতু আপনার সমস্যাটা বলেছেন, যদি কখনো পরীক্ষা করেন মাথা ব্যথা যেহেতু আছে, সিরাম আইজিই এবং মাথার একটি এক্সরে পিএনএস নেজাল এই ওএমভিউ এই পরীক্ষাটা মাথার এক্সরেটি করাবেন। আর থাইরয়েড যে পরীক্ষাটি বলেছেন সেটি একসময় করিয়ে নেবেন। আমাদের বিশ্বাস আপনার বড় ধরনের খারাপ কিছু হবে না। তবে এই রোগের থেকে ভালো হতে সময় দিতে লাগবে। আমি বলি টাইম ইজ দ্য বেস্ট মেডিসিন। সময় দিয়ে আপনাকে দিতেই হবে। সময় দিলে কিন্তু আপনার এবং আপনার ইচ্ছা থাকতে হবে ভালো হবার। নিজের প্রতি আপনার আত্মবিশ্বাস বাড়ালে একসময় এই রোগ ওষুধ ছাড়াই একেবারেই ভালো হয়ে যাবেন বলে বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। এরই মধ্যে আরও একজন আমাদের প্রশ্ন করেছেন। প্রশ্নটি ডাক্তার শারমিন আব্বাসী আপনাকে আমি ফরওয়ার্ডও করেছি। মূলত সুজন আল মামুন তার স্ত্রীর জন্য প্রশ্ন করেছেন কুষ্টিয়া থেকে। তাদের কোনো সন্তান নেই, তার স্ত্রীর বয়স ৩০। ২০১৭ সালে ৭ মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়, তারপর আবার ২০১০ সালে ১৪ ফেব্রুয়ারি 7 মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়। আল্লাহর রহমতে তার স্ত্রী এখন ৩৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা। একজন গাইনি চিকিৎসকের পরামর্শে 2 মাস ট্যাবলেট ডুফাস্টন 10 মিলিগ্রাম 2টা করে, রিফ ডি 2টা করে, প্রিনাট সিআই 1টি করে এবং কার্ভা 75 1টি করে, সার্জেল 20 2টা করে দিচ্ছে। এর সাথে এইচপিসি ইঞ্জেকশন সপ্তাহে 1টা করে চলছে। এখন ডাক্তার রিফ ডি 2টা করে আর প্রিনাট সিআই 1টি করে খেতে বলেছে, বাকি ওষুধগুলো বাদ দিতে বলেছে। গত 22/1/2021 তারিখে আল্ট্রাসাউন্ড করেছেন, বাচ্চার ওজন 2 কেজি 100 গ্রাম। তার প্রশ্ন হলো তার স্ত্রী সিজারিয়ান করতে পারবো কিনা বা এখন কি যত্ন নেওয়া উচিত জানতে চেয়েছেন। এর আগেও তিনি তার স্ত্রীর ব্যাপারে আমাদের কাছে পরামর্শ নিয়েছিলেন ডাক্তার শারমিন আব্বাসী। পরামর্শ দিয়েছি, আজকেও দিচ্ছি। 36 সপ্তাহের প্রেগন্যান্সিতে উনি আছেন। এখন তো মোটামুটি আসলে উনি ডেলিভারি তার প্রান্তে চলে গেছেন এবং আগের প্রেগন্যান্সি গুলো যেহেতু 7 মাস অর্থাৎ 28 সপ্তাহে নষ্ট হতো, অর্থাৎ এইবারের প্রেগন্যান্সি কিন্তু খুবই ভ্যালুয়েবল। উনি যে চিকিৎসকের আন্ডারে ছিলেন তিনি যে চিকিৎসাগুলো দিয়েছেন এগুলো কিন্তু একেবারেই ওনার সমস্যার সাথে একেবারে পারফেক্ট ট্রিটমেন্ট যাকে বলা হয় সেই ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। এখন উনি ডেলিভারি প্ল্যান করবে। ডেলিভারি প্ল্যানে প্রতিদিনই কিন্তু আমরা প্ল্যানটি করে দিই আমাদের সকল রোগীদের। সবচেয়ে বড় কথা যে এখন ডেলিভারি কোথায় হবে, কোন হাসপাতালে, এটি খুব দরকারি একটি কথা। কে নিয়ে যাবে, কে সাথে থাকবে, কে ব্লাড দিবে, কে টাকা দিবে, কে ট্রান্সপোর্ট, সবগুলো বিষয় আসলে আমাদের মাথায় রাখতে হবে। কারণ যে কোনো সময় কিন্তু ওনার লেবার পেন উঠে যেতে পারে, তখন তো ডেলিভারির জন্য দৌড়াতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টি আছে এখানে, এখন এই মুহূর্তে কি ওষুধপত্র খাচ্ছে সেটি ওনার জন্য পারফেক্ট। তারপরের কথাটি যে সিজারিয়ান সেকশন আসলে আমরা কেন চিন্তা করছি, ওয়াই নট নরমাল ভেজাইনাল ডেলিভারি। কারণ ওনার আগে 2টো বাচ্চা নষ্ট হয়েছে কিন্তু এখন তার প্রেগন্যান্সি তো স্মুথ। ওনার যদি থাইরয়েড হরমোনের ওরকম কোনো বিশাল কোনো সমস্যা না থাকে, ডায়াবেটিসের বিশাল কোনো সমস্যা না থাকে এবং ওনার বাচ্চার কন্ডিশন যদি নরমাল ডেলিভারি হওয়ার মতো হয়, অবশ্যই নরমাল ডেলিভারি করে ডেলিভারির প্ল্যানটা আসলে চিন্তা করতে হবে। আর যদি সিজারিয়ান সেকশনের প্রশ্ন করতে চান তাহলে আমরা বলবো বাচ্চাটি পরিপক্ক হওয়ার পর, সাধারণত আমাদের দেশে এবং ওয়ার্ল্ড ওয়াইড যে জায়গাটি বলা হয় সেটি হচ্ছে 37 সপ্তাহ পূর্ণ হলো। এখন 36 সপ্তাহ আছে, আরো 1 সপ্তাহ যাবে এবং সেটি পূর্ণ হওয়ার পর যখন উনি 38 সপ্তাহে পড়বে তখন হয়তো উনি ডেলিভারির প্ল্যানটি করতে পারে। কিন্তু তার আগ মুহূর্ত পর্যন্ত যেটি চিন্তা করতে হবে বাচ্চার নড়াচড়া।
দিস ইজ দ্য অনলি ওয়ান ইন্ডিকেটর যেটা ইন্ডিকেট করে বাচ্চা ভালো আছে কিনা। এছাড়া তো একটা মায়ের জন্য সারাক্ষণ পেটের মধ্যে আলট্রাসোনোগ্রাফি লাগিয়ে রাখা সম্ভব নয়, সারাক্ষণ স্টেথো দিয়ে ব্লাড সার্কুলেশন এবং বাচ্চার নড়াচড়া আছে কিনা এটি দেখা সম্ভব নয়। এই জন্য আমরা বলি যে বাচ্চার নড়াচড়াটা আপনার খেয়াল রাখেন। এই যে যখন প্রেগনেন্সির দ্বার প্রান্তে চলে আসে ডেলিভারি, সেই সময় মিনিমাম 12 বার নড়বে, যেটি প্রত্যেকবার খাওয়ার পরে 1 ঘন্টা করে দেখতে হয়। অর্থাৎ সকালে খাওয়ার পর, দুপুরে খাওয়ার পর, রাতে খাওয়ার পর 1 ঘন্টা করে যদি 4 বার নড়ে, 3 4 12 বার, অর্থাৎ বাচ্চাটি ভালো আছে। কিন্তু এর থেকে যদি কোনো ব্যত্যয় ঘটে, কারণ আগে দুটো ডেলিভারি কিন্তু আমরা করতে পারিনি, নষ্ট হয়ে গেছে বাচ্চা, তাহলে ইমার্জেন্সি হাসপাতালে যেতে হবে, ইমার্জেন্সি ডাক্তারকে জানাতে হবে, ইমার্জেন্সি ডেলিভারির ব্যবস্থা করতে হবে। অর্থাৎ এই প্ল্যানগুলো যদি আপনি মাথায় রাখেন, আমি মনে করি যে আপনার কোনো ভয় নাই। আল্লাহর অশেষ রহমতে এবারে নিশ্চয়ই আমরা হয়তো 1-2 সপ্তাহ পরে আবার আপনার একটি মেসেজ বা একটি ফোন পাবো যে কি সুন্দর বাচ্চা ডেলিভারি হয়েছে এবং আপনারা হাসি মুখে বাড়ি ফিরে গেছে। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। ডাক্তার আবু সাইদ শিমুল, এর মধ্যে মাহমিদের বাবা মাহমিদের জন্য প্রশ্ন করেছে, তার বয়স 14 মাস, নাক দিয়ে পানি পড়ছে এবং সাথে শুকনো কাশিও আছে। মাস 3 আগে তার এরকম হয়েছিল, তখন তাকে নেবুলাইজ করা হয়েছে, অ্যামব্রোক সিরাপ দেওয়া হয়েছিল, তা ভালো হয়ে গেছে। 3 মাস পর আবার একই সমস্যা হলো, সমাধান চেয়েছে আপনার কাছে। আসলে আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আসলে প্রথমেই মনে রাখতে হবে যে 2 বছর বয়স পর্যন্ত কিন্তু বারবার বাচ্চাদের সর্দি কাশি হতে পারে। আপনার মধ্যে হয়তো এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা থাকতে পারে যে বাচ্চার বারবার এরকম সর্দি কাশি লাগছে কেন। বিভিন্ন স্টাডিতে দেখা গিয়েছে বছরে শিশুদের ক্ষেত্রে 6 বার পর্যন্ত কিন্তু সর্দি কাশি হতে পারে। সেই জন্য সারা পৃথিবীতে শিশুদের কফ সিরাপ বা কাশি সিরাপের কিন্তু একটা মার্কেটিং রয়েছে, বড় ধরনের বাজার রয়েছে, এবং ওটিসি আমরা যেটা বলি যে ওভার দ্য কাউন্টার ড্রাগ হিসেবে কিন্তু প্রচুর বিক্রি হয়। সুতরাং এটা একদমই স্বাভাবিক। আপনার বাচ্চার কেন 2-3 মাস পর পর সর্দি কাশি হচ্ছে এটা নিয়ে একদমই ভাববেন না। আপনি যেটা বলেছেন অল্প কাশি হচ্ছে বা একটু সর্দি, এটার জন্য এই মুহূর্তে আমি মনে করি নেবুলাইজের কোনো প্রয়োজন নেই। নেবুলাইজ অবশ্যই একটা ভালো অপশন, কিন্তু এই অপশনটা আসলে রিজার্ভ রাখতে হবে যখন খুব বেশি কাশি হয়ে যায়। আপাতত যেই আপনার কাছ থেকে যা শুনলাম, যে তথ্য পেলাম আমরা, তাতে মনে হচ্ছে সিরাপে আসলে এটা চলে যাবে। সেটা হচ্ছে এই মুহূর্তে আপনি ব্রঙ্কোলাক্স এই সিরাপটা 1/2 চামচ করে 3 বার আপনি 10 থেকে 12 দিন খাওয়াতে পারেন। যদি নাক দিয়ে বেশি পানি পড়ে সেক্ষেত্রে সিরাপ সিনামিন এটা 1/2 চামচ করে 3 বার 5 থেকে 7 দিন দেন। নাক যদি বন্ধ থাকে সেই জন্য আফরিন নেজাল ড্রপ 0.25% দেবেন। কিন্তু এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন বলছি নিয়ম মানতে হবে, ধুলাবালি মশার কয়েল থেকে দূরে থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, এবং বাচ্চাকে যারা লালন পালন করবেন তারা যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে, সাবান দিয়ে হাত ধুয়ে, এই জিনিসগুলি একটু মেনে চললে এবং ওষুধগুলি খেলে নিশ্চয়ই আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। আর একজন দর্শক আছেন আমাদের সাথে, ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। জি, আমার নাম সেলিনা, আমার বয়স 40। জি জি, আমার সমস্যা হচ্ছে। আপা, আপনার নামটা কি বললেন? আমার নাম সেলিনা। সেলিনা আপা, কোথা থেকে ফোন দিয়েছেন আমাদের? জি, ময়মনসিংহ থেকে। জি আপা বলুন, 40 বছর বয়স আপনার। জি, আমার সমস্যা হচ্ছে মাথা কদিন যাবত মানে অনেক লাগছে, মানে একটু খারাপ লাগতেছে। কিছুদিন আমার হাতে একটু সমস্যা ছিল, এখন ঘাড়ে এসে পড়ছে। আচ্ছা, হাতে কি সমস্যা ছিল? ব্যথা করতো? হাত উঠাতে পারতাম না উপর দিকে। আচ্ছা, ঘাড়ে ব্যথা করতো তখন, তাই তো? এখন আবার ঘাড় ঘোরাতে পারতাছি না কয়েকদিন যাবত। আচ্ছা, এখন মাঝখানে প্রেসারের বড়ি কিছুদিন বাদ দিয়েছিলাম, খাই নাই। আচ্ছা, এখন আবার শুরু করছি, কিন্তু এখন আপা এই ব্যথাটা যে আপনার, যে আগে ব্যথা হতো, এটা কি প্যারাসিটামল খেলে চলে যেত কিনা? না, প্যারাসিটামল খাই নাই। কখনো ব্যথানাশক ওষুধ খেয়ে দেখেছেন চলে যায় কিনা? হ্যাঁ, ওগুলা ওই যে মেডিসিন ডাক্তারের কাছে গিয়েছিলাম। আচ্ছা আপা, সেক্ষেত্রে একটু বলবেন আপনার ওজন কত? ওজন 76 কেজি। 76? জি। আচ্ছা আপা, আপনার এই যে ব্যথাটা বা ঘাড়ের যে ব্যথাটা, হাতে আগে যে সমস্যাটা ছিল, এটা কি ঝুঁকে কাজ করলে বেড়ে যায় কিনা? জি, ঝুঁকে কাজ করতে পারি না, মাথা নিচ থেকে উঠাতে পারি না। মাথা নিচ থেকে উঠাতে আপনার কষ্ট হয়, তাই তো? এটা ছাড়া এমনিতে আপনার ব্লাড প্রেশারের সমস্যা আছে? জি, আমার প্রেসার আছে। প্রেসার কত থাকে আপা আপনার? প্রেসারটা একটু, প্রেসার ডাক্তারের কাছে যখন যাই তখন ডাক্তার বলে নরমালি আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। ধন্যবাদ সেলিনা আপা ফোন দেওয়ার জন্য। আপনার প্রশ্নের উত্তর আমরা দিতে চাই প্রফেসর মোস্তফা জামান, আমরা উত্তরটা নিতে চাই। আপনি যদি কোনো তথ্য মিস করে থাকেন, সেলিনা আপা আমাদের ফোন দিয়েছিলেন, তার বয়স 40, ময়মনসিংহ থেকে। তার হাতে আগে ব্যথা করতো, এখন সেই ব্যথাটি ঘাড়ে আছে, ঝুঁকে কাজ করলে ব্যথাটি বাড়ে। তার বয়স 40 এবং ওজন বলেছেন আমাদের 76, এবং তার ঝুঁকে কাজ করতে গেলে মাথাটায় যন্ত্রণা হয়, কারণ ঘাড় থেকে ব্যথা শুরু হয়। তিনি সমাধান চেয়েছেন। শুধুমাত্র একটি প্রশ্ন, তার কি ডায়াবেটিস নেই, ব্লাড প্রেশার নরমাল।
কোনো ওষুধপত্র খাচ্ছেন না এই মুহূর্তে, তাই তো? না। কোনো ওষুধ খাচ্ছেন? জি, ধন্যবাদ। আসলে জুবাইর এত সুন্দর করে ইতিহাসটি নিয়েছেন, আমার জন্য আসলে সেটি রোগটি ধরতে খুবই সহজ হয়ে গেছে, কারণ জুবাইর প্রতিদিন আমাদের সাথে এই ইতিহাস নিতে নিতে রোগীদের আসলে তিনি বুঝতে পেরেছেন আসলে কোন দিকে দিস কুড বি ওয়ান অফ মাই পার্মানেন্ট জব। জি, আমার মনে হয় যে জুবাইর আমাকে সেদিকেই নিয়েছেন। তো আমি জুবাইরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে দর্শক, আপনি একটু ভালো করে খেয়াল করবেন যে আসলে যদি একটু ভালো করে খেয়াল করেন যে কি কারণে সমস্যাটি হচ্ছে, যেটি আমরা কিন্তু প্রতিদিন কিন্তু এই অনুষ্ঠানে বলছি। অনেক অনেক দর্শকরা এবং রোগীরা কিন্তু আমাদের এই চেম্বারেও আসছেন ঠিক একই রকম সমস্যা নিয়ে। প্রথম কথা আমরা বলি যে ওজন কমাতে হবে। ওজন যদি না কমান, শুধু ওষুধ দিয়ে এই রোগ ভালো করা সম্ভব নয়। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পুরো সমস্যাটি আপনার ওজনের সাথে সম্পর্কিত, এবং ঘাড়ের আমরা বলি সার্ভাইকাল স্পন্ডাইলিসিস থেকে এই সমস্যা হতে পারে, সঙ্গে কারো কারো ফ্রোজেন শোল্ডার হতে পারে। সুতরাং প্রথম কথা আমরা বলি ঘাড়ে যে 22টি মাংসপেশি আছে সেখানে শক্তিশালী করতে, মাংসপেশি শক্তিশালী হলে সেখানে রক্ত সঞ্চালন যদি বাড়াতে পারি, তাহলে কিন্তু ঘাড়ের যে অস্থি সন্ধিগুলো আছে সেগুলো শক্তিশালী হবে এবং আপনার এই সমস্যাগুলো যা যা বলেছেন সবকিছু ভালো হবে। আপনি যেমন একটি পাতিল ও নামাবেন, এটাও কিন্তু একটা ব্যায়াম আপনার এখানের জন্য। এখানে কিন্তু মাংসপেশি, অস্থি সন্ধি প্রত্যেকটিকে সচল রাখতে হবে এবং আপনাকে ওজন কমানোর জন্য যা যা ব্যায়াম করা দরকার সবসময় বলছি সেগুলো করতে হবে। প্রথম কথা হলো আপনি আপাতত কয়েকটি ওষুধ খাবেন। ক্যাপসুল ইন্ডোমেট এসআর প্রতি রাতে একটি করে 15 দিন খাবেন ভরা পেটে। গ্যাস্ট্রিকের একটি ওষুধ অবশ্যই খাবেন, প্যান্টোনিক্স 20 মিলিগ্রাম, সকালে একটু রাতে একটি। যদি ঘুম না আসে, ঘুমের জন্য নয়, মূলত একটু মাসেল রিল্যাক্স করার জন্য আমরা কিছু ওষুধ দিয়ে থাকি। ট্যাবলেট ইজিএম 5 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে, আগামী 5 দিন 10 দিন 7 দিন এভাবে খেতে পারেন আপনি। যদি ঘুম বেশি হয় বাদ দিতে পারেন। ট্যাবলেট সিডালুট 2 মিলিগ্রাম আধা বড়ি করে প্রত্যেক রাতে অর্ধেক করে আগামী 15 দিন খাবেন। এগুলো খেলে আপনার কিন্তু আপাতত এই কষ্টটি কমবে, কিন্তু পার্মানেন্ট এই সমস্যা নির্মূল হবে না যদি না ওজন না কমাতে পারেন। এবং আপনাকে যখন এই ব্যথার ওষুধগুলো খাওয়ার পরে বা এই ওষুধগুলো খাওয়ার কিছুটা কমবে, এরপরে আপনার শুরু হবে যে কিভাবে ওজন কমাবেন, এক্সারসাইজ গুলো করাবেন, তাহলে ভালো থাকবেন। আমরা প্রতিদিন কিন্তু এক্সারসাইজ গুলো দেখাচ্ছি যে দুটি হাত দিয়ে দেওয়ালটাকে ধাক্কা দিয়ে এখানকার মাংসপেশিগুলোকে শক্তিশালী করার চেষ্টা করবেন এবং একটু একটু করে হাত উঠানোর চেষ্টা করবেন। এভাবে ব্যায়ামগুলো করবেন। হাতের পিছনে পানি খরচ করা যেভাবে সেভাবে আপনি এই ব্যায়ামগুলো করবেন এবং এই ব্যায়ামগুলো করলে আপনার ঘাড়ের যে সমস্যাগুলো সেগুলো কমবে। অনেক সময় আমরা সাময়িকভাবে সার্ভাইকাল কলার ব্যবহার করতে বলি যাতে ঝুঁকে কাজ করবেন না, এবং সার্ভাইকাল কলার ব্যবহার করলে সাময়িকভাবে উপকার পাবেন। উঁচু বালিশে ঘুমাবেন না এবং ঝুঁকে কাজ করার জন্য যা যা আছে সব নিষেধ করি আমরা। আপাতত ভারী কাজ করবেন না এবং নরম বিছানায় একেবারেই শোবেন না। এই যে পরামর্শগুলো দিলাম, সঙ্গে একটু ক্যালসিয়াম, ভিটামিন ডি আমরা সবসময় দিয়ে থাকি। সূর্যের আলোতে আমরা যেহেতু ভিটামিন ডি একটি অন্যতম সোর্স, সেটিও আমরা ব্যবহার করতে বলি। অনেক সময় ভিটামিন ডি রাইস 40,000 ইউনিট প্রতি সপ্তাহে আপনি একটি করে খেতে পারেন। আর অন্যান্য যেসব পরামর্শ দিলাম সেগুলো মেনে চললে আপনি আস্তে আস্তে একেবারে ভালো হয়ে যাবেন। এটি বড় কোনো রোগ নয়, আপনার আত্মবিশ্বাস আপনাকে ওজন কমাতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। ডাক্তার শারমিন আব্বাসী আপনার কাছে নসীন একটি প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তর আমরা দেবার চেষ্টা করব বিরতি থেকে ফিরে এসে। দর্শক, ছোট একটা বিরতির উপরে দেখা হচ্ছে, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত, দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহাস জুবায়ের আপনাদের সাথেই আছি। ডাক্তার শারমিন আব্বাসী, যেমনটা বলছিলাম, নসীন আমাদের লিখেছে তার বয়স 24, বিবাহিত তিনি। তার মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে 31 তারিখে এবং শেষ হয়েছে 6 তারিখে। তার মেনস্ট্রুয়েশন সবসময় রেগুলার ছিল, 7 দিন থাকে, কিন্তু এই মাসে 6 তারিখে ভালো হয়ে যাবার পর আবারও 16 তারিখে হালকা স্পটিং তিনি দেখেছেন। তার বেবির জন্য চেষ্টা করছেন। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার কাছে তিনি এই ব্যাপারে পরামর্শ চাচ্ছেন। যাদের মাসিক আসলে রেগুলার হয় তাদের একটা বিষয় হয়, সেটা আমরা প্রতিদিনই বলছি, সেটা হচ্ছে ওভুলেশন। ওভুলেশনটা সাধারণত আমরা বলি 14 বা 15তম দিনে হয়। সেই ওভুলেশনের সিমটম হিসেবে কিন্তু কারো 1 ফোঁটা 2 ফোঁটা স্পটিং ব্লিডিং হতে পারে। এখন ওনার ক্ষেত্রে সেটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য আসলে আমাদেরকে আরো একটা মাস দেখতে হবে। যার এক মাসের ক্ষেত্রে নর্মাল থাকে তাহলে এটাকে ধরে নিতে হবে যে ওভুলেটরি ব্লিডিং হিসেবে আমরা হয়তো ধরে নিতে পারি। তারপরেও যদি আমরা দেখি যে না, মেনস্ট্রুয়েশনটা রেগুলার ছিল, এখন ইরেগুলার হচ্ছে, তখন একটু আমাদের ডিটেইল হিস্ট্রি দরকার। হঠাৎ করে ওয়েট গেইন হয়েছে কিনা, হঠাৎ করে উনি কোনো স্ট্রেসের মধ্যে দিয়ে গেছেন কিনা, হঠাৎ করে ওনার কোনো হরমোনাল ইমব্যালেন্স ধরা পড়েছে কিনা, স্পেশালি থাইরয়েড হরমোনের কথাটা আমরা বলি, অথবা একটা ট্রান্সভিজনাল সোনোগ্রাফি করে ইউট্রাসে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা দেখতে হতে পারে। অনেকে কিন্তু ওরাল পিল খান, ওরাল পিল খেলেও কিন্তু এই ধরনের ব্লিডিং হয়। তেমন কোনো হিস্ট্রি ওনার আছে কিনা এখানে উনি উল্লেখ করেননি। আর একটি বড় বিষয়, আমাদের কাছে এরকম রোগীরা যখন আসে তাদের আমরা যেটা পাই সেটা হচ্ছে জ্বরের মুখের ইনফেকশন।
এই ইনফেকশনটার কারণে কিন্তু হঠাৎ করে দেখা যায় যে হোয়াইট ডিসচার্জের সাথে একটু রেডিশ ডিসচার্জ হয়, যেটাকে অনেকে আমাদের কাছে স্পটিং বলেন। অনেকের হয়তো সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে এক ধরনের ব্লিডিং হয়, সেটাকে অনেকে এইভাবে আমাদের কাছে প্রেজেন্ট করেন। এখন তেমন কোনো কিছু আছে কিনা এটা ইভ্যালুয়েশনের বিষয় আছে। মোস্ট প্রবাবলি এটাকে আমি নর্মাল ধরতে চাই, কারণ যেহেতু তার সবসময় পিরিয়ডটা নর্মাল, আমরা ধরতেই নিতে চাই যে ওভুলেশনের সাইন সিমটম হিসেবেই আসলে এরকম কোন একটা বিষয় আপনার ক্ষেত্রে ঘটছে। কিন্তু আবারও যদি আপনার এই বিষয়টা রিপিট হয় এবং বারবার হতে থাকে, অথবা এই ব্লিডিংটা একদিন 2 দিন না থেকে লম্বা 5-6 দিন থাকে, পরিমাণে বাড়ে, তখন কিন্তু আপনার হরমোনাল ইভ্যালুয়েশনের মধ্যে সেরাম টিএসএইচ, প্রোল্যাকটিন, একটা ডায়াবেটিস টেস্ট এবং একটা ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি এবং প্যাপ স্মিয়ার, এগুলো করে আমাদেরকে রিপোর্ট করলে হয়তো ফার্দার আমরা সামনে কি করতে হবে সেটা আপনাকে বলতে পারবো। এছাড়া আমি মনে করি যে আসলে ভয়ের কিছু নেই, এখানে সবকিছুই আপাত দৃষ্টিতে আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। আপনার কাছে আরো একটি ফোন আছে, অনেকক্ষণ ধরে দর্শক আমাদের লাইনে অপেক্ষা করছেন। ঠিক বিরতিতে আমরা যখন গেছি তখন থেকে দর্শক দুঃখিত অনেকক্ষণ লাইনে থাকবার জন্য। আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। জি, আমার নাম আকলিমা, আমার বয়স হলো 30। জি আপা বলুন। আমি মানে আমার একটা 8 বছরের বাচ্চা আছে। পরবর্তীতে আমার হলো বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করতেছি, 1-1.5 বছর থেকে হচ্ছিল না। পরবর্তীতে হলো ইনজেকশনের মাধ্যমে যে মাসিকের 12তম দিনে দেয়, ওই ইনজেকশনের মাধ্যমে আমি প্রেগনেন্ট হয়েছিলাম। পরবর্তীতে আমার হলো 1.5 মাসের বাচ্চা, মানে টিউবে আসছিল আর কি। আচ্ছা, টিউবে পরে আমার পরে এটা কেটে ফেলা হয়। আমার একটা আছে, একটা ওভারি আছে এখন আর এছাড়া আবার জরায়ুতে টিউমার ধরা পড়ছে। আচ্ছা, বয়স কত বললেন আপা আপনার? 30। আচ্ছা, আর থাইরয়েডের তো কোনো সমস্যা নেই আছে? জি হ্যাঁ, থাইরয়েডের সমস্যা আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। আপনার যদি আর কিছু জানবার থাকে, মানে এর পরবর্তীতে বাচ্চা নিতে হলে জি আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী সমাধান দেবেন। আপনার থাইরয়েডের সমস্যা আছে বলেছেন, আপনার কি ডায়াবেটিসের সমস্যা আছে? না ম্যাডাম, ডায়াবেটিসের সমস্যা নেই। আচ্ছা, আরেকটি বিষয় যেটি সেটা হচ্ছে যে ইউট্রাসে কি ধরনের টিউমার? সাধারণত আমরা 2 ধরনের টিউমার পাই, একটা পাই ফাইব্রয়েড অর্থাৎ জ্বরের ভেতরে টিউমার, আর একটা হচ্ছে জ্বরের মাংসপেশিতে টিউমার, যেটাকে বলা হয় অ্যাডিনোমায়োসিস। আপনার আল্ট্রাসাউন্ড রিপোর্ট আপনাকে কোনটা বলেছে? এটা বলছিল আসলে মানে জ্বরের উপরেতে টিউমার। এখন এটা আসলে এটা সাইজ কি জানা আছে আপনার? এটা কি পেটে ব্যথা হয় কিনা? বললো বেশ বড় হয়েছে। আমি আসলে রিপোর্টে দেখি, মানে রিপোর্টটা আছে, আমি একটু রিপোর্টে কমেন্টটা লেখা আছে, কমেন্টটা কি আমাদের জানানো যায়? হাতের কাছে আছে রিপোর্টটি আসলে মানে আমি নাটোরে করছিলাম তো, মানে অপারেশনের সময় মানে উনি দেখছে, মানে কাটছে কিন্তু টিউমার কাটা হয়নি, আমার জাস্ট ব্লিডিং। মানে যেহেতু উনি সার্জারির সময় দেখেছেন ডাক্তার শারমিন আব্বাসী, সম্ভবত আপার লেয়ারেই। তাহলে সেই ক্ষেত্রে সেটি হচ্ছে যে আপনার পেট কেটে অপারেশন হয়েছে না ল্যাপ্রোস্কোপি করে অপারেশন হয়েছে? না, পেট কেটে অপারেশন হয়েছে। আচ্ছা, আমরা ব্যাপারটি বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে আমাদেরকে ফোন করার জন্য। জুবাইর, এখানে আমার কাছে কয়েকটা জায়গা খুব ডিস্ট্রেসিং মনে হচ্ছে। একটা হচ্ছে পেট কেটে অপারেশন হয়েছে। ইউজুয়ালি দেখা যায় যে একটুপিকে আমরা চেষ্টা করি পেটটা ফুটো করে অপারেশন করতে, কারণ ফিউচারে ওনার আসলে প্রেগন্যান্সি নেওয়ার একটা প্ল্যান থাকে, আর্লি রিকভারির প্রয়োজন হয়। সেকেন্ড আরেকটি জায়গা মনে হচ্ছে আমার কাছে যে ওনার যে টিউবটিতে বাচ্চা ছিল সেই টিউবটি হয়তো ফেটে গিয়েছে, সেই জন্য টিউবটি স্যাক্রিফাইস করতে হচ্ছে, কিন্তু উনি বলেছে ওভারিও ফেলে দেওয়া হয়েছে। এটি আমাদের কাছে ক্লিয়ার না যে ওভারিকে কেন ফেলতে হলো। সাধারণত একটুপিক মানে টিউবে বাচ্চা, আমরা টিউবটাই সাধারণত ফেলে দেই, ওভারিকে আমরা প্রিজার্ভ করি। কারণ ওভারি যদি প্রিজার্ভ করা যায় তাহলে কিন্তু দেখা যায় যে পরবর্তীতে ওনার বিভিন্ন ধরনের সিমটম, ওভুলেশন, প্রেগন্যান্সি হওয়া, ওভারি রিজার্ভ, এই জায়গাগুলোতে কিন্তু আমাদের জন্য কাজ করা সহজ হয়। এখন ওভারি আসলে কেন ফেলেছে আমি জানি না। থার্ড হচ্ছে যদি আমি ওই অপারেশনের সময় ইউট্রাসের টিউমারটা দেখে ফেলি, আমরা কিন্তু একই সেটিং এ 2টো অপারেশন করি। এই অপশনটি ওনার জন্য কেন আসেনি বা এসেছিল কিনা বা কোনো কমপ্লিকেশন ছিল কিনা এটা আমাদের কাছে ক্লিয়ার না। সেই ক্ষেত্রে আসলে এখন কি করার আছে? এখন করার আছে, এর আগেও আমরা বলেছিলাম যে যাদের একবার টিউবে বাচ্চা হয় তাদের কিন্তু টিউবে আরো একবার বাচ্চা হওয়ার চান্স অনেক বেশি, এবং প্রত্যেকবারে চান্সটা আস্তে আস্তে বাড়তে থাকে। প্রথমে যদি কারো 10% হয়, মানে 100 জনে 10 জন, এরপরে সেটা আরেকটু পার্সেন্টেজের হার বাড়তে থাকে। এই করে করে কিন্তু দেখা যায় যে একবার টিউবে বাচ্চা হলে দ্বিতীয়বার হতে পারে কিনা সেজন্য আমরা একটু সাবধানে থাকি। এই জন্য ওনার জন্য আমার টিপস হচ্ছে যে যেহেতু একটা টিউব আছে, একটা ওভারি আছে, প্রেগন্যান্সি কেন হবে না? অবশ্যই হবে, কিন্তু প্রপার ওয়েতে আমাদেরকে চিন্তা করতে হবে। যেমন আমরা বলি যে তারা চেষ্টা করবেন মাসিকের 10ম দিন থেকে 20তম দিন বা 22তম দিন, এখানে হচ্ছে চেষ্টার জায়গাটি। সেকেন্ড যেটি সেটি হচ্ছে যে আপনার আর কোনো প্রবলেম আছে কিনা। থাইরয়েড হরমোনের প্রবলেম থাকলে সেটা টিএসএইচ লেভেল আপনার 3 এর মধ্যে আছে কিনা। যদি 3 এর মধ্যে না থাকে তাহলে সেটাকে ওষুধ দিয়ে আমাদেরকে ঠিক করতে হবে। তার সাথে রিসেন্ট 6 মাসের মধ্যে প্রোল্যাকটিন আর ওজিটিটি করা আছে।
থার্ড হচ্ছে এই মুহূর্তে আসলে একটা ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি করে আপনি আজকে বা কালকের মধ্যে আমাদেরকে রিপোর্ট জানান আপনার ইউট্রাসের পজিশনের কোন জায়গাটিতে আসলে টিউমারটি আছে এবং টিউমারটি কি ধরনের, তারপরে প্ল্যান করা সহজ হবে। যদি এটা অ্যাডেনোমায়োসিস হয়, আমি একটু বলে রাখতে চাই জুবাইর, আপনার অনেক তাড়া আছে আমি বুঝতে পারছি, তো সেই জায়গাটিতে আসলে যেটি হবে সেটি হচ্ছে আমাকে ওষুধ দিয়ে চেষ্টা করে তারপরে ট্রাই। আর যদি আমার দেখা যায় যে ফাইব্রয়েড থাকে, এটার সাইজ 5 সেন্টিমিটার বা তার বড় হয়ে গেছে, তাহলে কিন্তু অপারেশনের একটা অপশন হতে পারে, অথবা দীর্ঘমেয়াদী ওষুধ ইনজেকশন দিয়ে ছোট করে তারপরে প্রেগন্যান্সির চেষ্টা। আমি সময় দিলাম এই কারণেই যে যিনি ফোন করেছেন উনি কিন্তু খুব ডিপ্রেশনে আছেন, আমরা ওনার ডিপ্রেশনের জায়গাটি দূর করতে চাই। প্রেগন্যান্সি হওয়া সম্ভব, সেফ প্রেগন্যান্সি হওয়া সম্ভব, খুব দ্রুত হওয়া সম্ভব, কিন্তু ধৈর্য ধরে আপনাকে এই অ্যানালাইসিস গুলো করে চিকিৎসককে দেখিয়ে একটা লাইনে থাকতে হবে এবং এখানে সময়কে নষ্ট করা যাবে না, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। আপনার জন্য আমাদের আপনাদের প্রতি দর্শকদের আস্থা এই জন্যই হয়তো এত বেশি, আপনারা খুব সুন্দর করে কাউন্সিলিং দেন, তারপরে মেডিসিন সাজেস্ট করেন, যেটা নিঃসন্দেহে তাদের একটা স্বস্তিদায়ক জায়গায় নিয়ে যায়। সামাজুল ইসলাম আমাদের প্রশ্ন করছেন, তার বাবু সাইমার জন্মদিন আজকে, তার জন্য আমাদের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা। তার বাচ্চার আজ 12 মাস পূর্ণ হলো। জন্মের সময় বাচ্চার ওজন ছিল 3.5 কেজি, এখন মেয়ের ওজন 10 কেজি। বাবুর ওজন ঠিক আছে কিনা জানতে চেয়েছে। বাবুর প্রস্রাবের রাস্তায় চুলকানি ইদানিং, শরীরও চুলকায়, এটার কারণ কি জানতে চেয়েছেন। বুকের দুধ পায় না, এতদিন ল্যাকটোজেন দুধ খেত, এখন ফুল ক্রিম দুধ খাওয়ানো যাবে কিনা জানতে চেয়েছেন। আর বুকের দুধ হওয়ার জন্য বাবুর মাকে কোনো ওষুধ খাওয়ানো যাবে কিনা। আর বাবু বাথরুমে শক্ত হয়, এই জন্য কি করা উচিত? ডাক্তার আবু সাইদ শিমুল। আপনাকে ধন্যবাদ। আসলে আপনার মেয়ে সাইমার জন্য আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জন্মদিনের। আপনাকে জন্মদিনে প্রথমে যে সুখবরটি জানাতে চাই সেটা হচ্ছে খুবই ভালো ওজন। আসলে এই ক্ষেত্রে আপনি কয়েকটি কথা বলেছেন যে কেন চুলকানির দুটো কারণ হতে পারে, একটা হচ্ছে অ্যালার্জির কারণে হতে পারে, আর একটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন থাকলে কিন্তু এই ধরনের চুলকানি হতে পারে। ডায়াপার যতটুকু সম্ভব কম ব্যবহার করা ভালো, একদম ব্যবহার যদি না করে তাতে আরো ভালো হয়। এই মুহূর্তে আসলে যেটা করবেন, কুসুম গরম পানি সামান্য একটু লবণ দিয়ে দিনে অন্তত 2 বার, সকালে এবং রাতে, জায়গাটা প্রস্রাবের রাস্তায় জায়গাটা একটু পরিষ্কার করে দেন, তার এই চুলকানি বা একটা কমে যাবে। এছাড়া ডায়াপার ব্যবহার করার আগে আপনি ডি-র্যাশ এই ক্রিমটা একটু ব্যবহার করবেন, সেটা হচ্ছে ভালো হয়ে যাওয়ার পর। এখন যেহেতু একটু চুলকানিটা বেশি, আপনি ফানজিডাল এইচসি এই ক্রিমটা দিনে 3 বার 5 থেকে 7 দিন কিংবা 10 দিন দিবেন। ভালো হয়ে যাওয়ার পর ডায়াপার যখন ব্যবহার করতে হবে তাহলে ডি-র্যাশ এই ক্রিমটা ব্যবহার করে নিন। বেশি থাকে সেক্ষেত্রে এটা 1/2 চামচ করে 3 বার আপনি 5 থেকে 7 দিন দিবেন। আর যেটা বলছেন যে তার মল একটু শক্ত, সেটার জন্য আসলে এই বাইরের যে দুধগুলো খাওয়াচ্ছেন ফর্মুলা মিল্ক, সেটা খাওয়ালে কিন্তু এই ধরনের হতে পারে। এই মুহূর্তে আপনি ফুল ক্রিম মিল্ক আসলে দিতে পারবেন না। ফুল ক্রিম মিল্ক আমরা সাধারণত 5 বছরের পরে দিই। সেক্ষেত্রে বুকের দুধটা ব্যবহার করা উচিত। যদি আপনি বাইরের কোনো ব্র্যান্ডের কোনো ফর্মুলা মিল্ক খান, সেটার নাম আমরা বলতে চাচ্ছি না, কিন্তু বিভিন্ন ব্র্যান্ড যেগুলি আছে সেগুলি 3 খাওয়াতে হবে আসলে 1 বছর শেষ হয়ে যাওয়ার পর। আপনি বুকের দুধ পাচ্ছেন না বলছেন, সেটা মায়ের কিছু ওষুধ দেওয়া প্রয়োজন। আমি তো চাইল্ড স্পেশালিস্ট, আপনাদের ভাষায় শিশু ডাক্তার। এটার জন্য বাচ্চার মায়ের যে আমাদের এখানে অভিজ্ঞ রয়েছেন ডাক্তার শারমিন আব্বাসী, উনি আপনাকে আসলে খুব বেটার বলতে পারবেন যে মায়ের জন্য আসলে দুধ বাড়ানোর জন্য কি ওষুধ দেওয়া প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার কাছ থেকে এটা আমরা জানবো, তবে তার আগে প্রফেসর মোস্তফা জামানের কাছে একজন প্রশ্ন করেছেন। হাবিবা জান্নাত মিলি, তার বাবার জন্য, যার বয়স 55, সে 3 বছর আগে হাই প্রেশার এবং বুকে ধরফরের জন্য বেশ কিছু ওষুধের কথা আমাদের মেনশন করেছেন। পুরো প্রশ্নটি পড়লাম না, বিস্তারিত দেওয়া আছে, প্রফেসর মোস্তফা জামান আপনার কাছে ফরওয়ার্ড করেছি। নিশ্চয়ই প্রশ্নের উত্তরটা আমরা দিতে চাই, তবে বিরতি থেকে যখন ফিরছি তখন দর্শক ছোট একটা বিরতির ওপারে দেখা হচ্ছে, সাথেই থাকুন। স্বাগত, দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহাস জুবাইর আপনাদের সাথেই আছে। প্রচুর প্রশ্ন বেশি, আমরা উত্তরও দিই বেশি। প্রফেসর মোস্তফা জামানের কাছে একটু চলে যেতে চাই, একটু বিস্তারিত উত্তর আমরা নিব। একই সাথে একটি ছোট প্রশ্ন আছে প্রফেসর মোস্তফা জামানের কাছে। স্বাভাবিকভাবে আমরা সবসময় শুনি আপনারা সাজেশন দেন যাতে করে ইনহেল করা হয়, স্টিম ইনহেল করা হয়। সেক্ষেত্রে স্টিম ইনহেলেশনের কারণে কি আমাদের ফুসফুসে পানি জমে যাবার কোনো সম্ভাবনা থাকে কি না, এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নিব। তবে আমরা আপনাকে খুঁজছি আর কি, আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে আমাদের সাথে, আপনি সংযুক্ত হওয়া মাত্রই প্রশ্নের উত্তর আমরা নিব। তবে তার আগে অর্থী হাসান একটি প্রশ্ন করেছেন, প্রশ্নটি আমি পড়ে শোনাতে চাই। আসসালামু আলাইকুম, আপনাদের অনুষ্ঠানটি আমি নিয়মিত দেখি, কুষ্টিয়া থেকে, আমার খুবই ভালো লাগে। আমার মেয়ের বয়স 4 মাস চলছে, জন্মের পর থেকেই ডান চোখে ময়লা হয় আর কিছুদিন পর পর পানিও পড়ে। এটা থেকে মুক্তি পেতে হলে কি করণীয় একটু যদি বলতেন। অর্থী হাসান আমাদের প্রশ্ন করেছে ডাক্তার আবু সাইদ শিমুল।
আপনাকে ধন্যবাদ। আসলে এই ধরনের প্রশ্ন আমরা অনেকবারই উত্তর দিয়েছি। সেটা লেজোনেক্রিবাল ডাক্ট যেটা বলি আমরা, আমাদের চোখের সাথে নাকের এই ধরনের একটা নল রয়েছে যে ডাক্ট, তাতে যদি কোনো কারণে আসলে আমরা বলি অবস্ট্রাকশন হয়, ছোটবেলায় ছোট শিশুদের এটা জন্মগতভাবে হতে পারে, সেক্ষেত্রে এই সমস্যাটা হয়। এই জন্য আপনি যেটা করবেন, মুখে বা এই এরিয়ার চারপাশে আপনি পাউডার, কাজল, টিপ এগুলো আসলে ব্যবহার করবেন না, তেল ব্যবহার না করাই ভালো। আমরা মাসাজ অনেকবারই শিখিয়ে দিয়েছি, তবু আবার বলছি, এখান থেকে 2 আঙ্গুল দিয়ে সফটলি ধরে নিচের দিকে টানবেন, সকালে, দুপুরে, বিকালে, রাতে প্রতিবারই 40 বা টোটাল প্রতিবার 10 বার করে 40 বার করবেন। এটা একটু দীর্ঘদিন করে যেতে হয়, 3 মাস, 4 মাস, 5 মাস লাগতে পারে। এই জিনিসটা একটু করে যাবেন। আর এই মুহূর্তে যাতে একটু ময়লাও পড়ছে, সেজন্য 5-7 দিনের জন্য আপনি ম্যাক্স লো আই ড্রপ, এটা 2-3 ঘন্টা পর পর আপনি দিনে 7 থেকে 10 বার এটা দিতে থাকবেন। 5-7 দিন দিলে এটা চলে যাবে। কিন্তু আপনার মাসাজটা কিন্তু অনেক দিন, দীর্ঘ 5-6 মাস পর্যন্ত চালিয়ে যেতে হবে। সেটা যদি একটু আপনি বজায় রাখেন, ইনশাল্লাহ আপনার বাচ্চার যে সমস্যা সেটা পুরোপুরি সমাধান হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাঈদ শিমুল। আমরা একটু প্রফেসর মোস্তফা জামানের কাছে চলে যেতে চাই। প্রফেসর মোস্তফা জামান, এটি প্রশ্ন ছিল আপনার কাছে এবং সাথে আমি ছোট একটা সম্পূরক প্রশ্ন জুড়ে দিয়েছি। সম্পূরক প্রশ্ন, সরাসরি প্রশ্ন, স্টিম নিলে কি ফুসফুসে পানি জমে যাওয়ার সম্ভাবনা থাকে? আমি আপনার প্রশ্নটি শুনতে পেয়েছি। আসলে দুটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে আমি হাবিবে জান্নাত মিলি, যিনি তার বাবার জন্য প্রশ্ন করেছেন, তার বাবার অনেক প্রেশার ছিল এবং তার জন্য ওষুধ খাচ্ছেন, এবং আমি বলবো তার সাথে তার বুকে কফও জমে গেছে। তার জন্য প্রথম প্রশ্ন, যে যেভাবেই হোক রক্তের চাপ যাতে স্বাভাবিক থাকে সেটি আসলে নিশ্চিত করতে হবে। বর্তমানে তিনি অ্যাঞ্জেলো ক্লাস 100/25 খাচ্ছেন, সঙ্গে সিলডিপ 10 খাচ্ছেন, বেক্সিটল ইনহেলার ব্যবহার করছেন, হয়তো শ্বাসকষ্টের জন্য এখনো তার বুক ধরফর করছে। তার জন্য বলবো যে আগের যে বিসলল ওষুধটি খেতেন সেটি 2.5 সকালে এবং রাতে খেতে পারেন যদি প্রেশার ভালো থাকে, আর নইলে একবেলা খাবেন। এর সাথে তার মুখে রুচি কম, শারীরিক দুর্বলতা আছে তার বাবার। এর জন্য একটু কয়েকটি পরীক্ষা করলে আমরা জানতে পারবো যে আসলে কোনো সমস্যা আছে কিনা। সিবিসি এবং থাইরয়েড পরীক্ষাটা আমরা করতে বলবো। সিরাম আইজি, যেহেতু তার একটু অ্যালার্জির ভাবও আছে এবং যে দুর্বলতা আছে, ডায়াবেটিস আছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য ব্লাড সুগার ফাস্টিং এবং 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট করতে পারলে আর একটু ভালো জানতে পারবেন। আর বুকে কিছু সমস্যা আছে, হাঁটাহাঁটি করলে সেটি বেড়ে যায়, সেজন্য একটি ইকোকার্ডিওগ্রাফি এবং একটি ইটিটি করলে আমরা নিশ্চিত হতে পারবো যে তার হার্টের কোনো সমস্যা আছে কিনা, যেহেতু তার রক্তের চাপ বেশি আছে। আমার মনে হয় যে তিনি যে ওষুধগুলো খাচ্ছেন সেটি খেলে ভালো থাকবেন। সঙ্গে তার ফুসফুসের যে সমস্যাটি সেটি মাঝে মাঝে সমস্যা করতে পারে, তার জন্য নিশ্চয়ই তিনি বেক্সিটল ইনহেলার যেটি ব্যবহার করছেন সেটি নিয়মিত ব্যবহার করলে, ধূমপান এড়িয়ে চললে তিনি ভালো থাকবেন যদি ধূমপান করে থাকেন। পরের যে প্রশ্নটি জুবাইর করেছেন সেটি প্রশ্নটি ছোট, কিন্তু এটির উত্তর আসলে ব্যাপকতা অনেক। আমরা সাধারণত বলে থাকি যে আপার রেসপিরেটরি ইনফেকশনে আমরা যাদের হয়তো জ্বর নেই, বুকে কফ নেই, কিন্তু বুকে ঘর ঘর নেই, কিন্তু একটা অস্বস্তিকর কেমন গলার আটকে থাকে, খুসখুস কাশি থাকে, তাদের জন্য আমরা কিন্তু গরম পানির ভাপ ব্যবহার করতে, বিশেষ করে এই করোনাকালে কিন্তু আমরা সবাইকে বারবার করে আমরা এই পরামর্শ দিয়েছি। কিন্তু অনেকে জানতে চান এটি ব্যবহার করলে, যেহেতু স্টিম, এটি ফুসফুসে যে আসলে পানি জমার কোনো কারণ হতে পারে কিনা। আমরা বলি আসলে কখনোই এটি হওয়ার কোনো লক্ষণ বা মানে সমস্যা হতে পারে না, কারণ আমরা যেটা বাষ্প দিচ্ছি সেটা হা করে শ্বাস নিয়ে নাক দিয়ে ছাড়তে হবে। দ্বিতীয় হলো যে এর জন্য কিন্তু বর্তমানে মেশিন পাওয়া যায়, এই ভ্যাপারাইজ মেশিন, যেটা দিয়ে কিন্তু খুব সহজেই তিনি এটি গ্রহণ করতে পারেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তৃতীয়ত অনেকে স্টিমের সাথে কেউ কেউ বলেন যে একটু আমরা বলি মেন্থল ব্যবহার করতে, কেউ বলে পুদিনা পাতা ব্যবহার করতে, কেউ বলেন যে একটু কালিজিরা ব্যবহার করতে, কেউ বলে ইউক্যালিপটাস তেল ব্যবহার করতে। আমরা যা কিছু ব্যবহার করি কোনো কিছু প্রয়োজন নেই। এটি ব্যবহার করলে গলার এখানে একটু গরম পানির ভাব দিলে রক্ত চলাচল বাড়বে, একটু কাশিটা কমে যাবে, এবং আমি মনে করি এটার পার্শ্ব কোনো প্রতিক্রিয়া নেই, সহজেই সবাই ব্যবহার করতে পারবে। আপার রেসপিরেটরি ইনফেকশন আমরা ব্যবহার করে থাকি। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। চৌধুরী সাফওয়ান হোসেন আমাদের প্রশ্ন করেছেন ডাক্তার শারমিন আব্বাসী। তারা জুলাইতে কনসিভ করেছিলেন, কিন্তু অ্যাবর্ট করবার জন্য মেডিসিনও নিয়েছেন, কিন্তু টিউবে ব্লাড জমে যায়। টিভিএস করার পর তিনি আসলে সেটা জানতে পারেন এবং সাধারণ আলট্রাসাউন্ডে ধরা পড়েনি বিষয়টি। কোনো ওষুধ দেয়নি, ডাক্তার বলছে সময়ের সাথে চলে যাবে, কিন্তু এখন তিনি পেটে নড়াচড়া অনুভব করছেন এবং ব্যথাও হচ্ছে। বয়স 26, 2 বছরের সন্তানও আছে তাদের একটি। কি করবেন তিনি? না, ওনারা তো অ্যাবর্শন হওয়ার জন্য অ্যাবর্টিফাইং এজেন্ট খেয়েছেন বা ওষুধ খেয়েছেন, সেক্ষেত্রে তার নড়াচড়া অনুভব করার কোনো কারণ নেই। এটা আসলে অনেক সময় সাইকোলজিক্যাল হয়। আর অনেক সময় আপনারা জানেন যে আমাদের পেটের মধ্যে গাট আছে, অর্থাৎ আমাদের খাদ্যতন্ত্রের বিভিন্ন অঙ্গগুলো আছে, সেগুলো যখন মুভ করে তখনও কিন্তু আসলে এই ধরনের মানুষজন বলেন যে তারা এইগুলো ফিল করছে।
আর সবচেয়ে বড় কথা যে আসলে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ এবং আমাদের সামাজিকতার ভিত্তিতে আসলে একান্ত প্রয়োজন না হলে এই ধরনের বাচ্চা নষ্ট করা বা পোষণ করার মতো জায়গাগুলোকে আসলে বেছে নেওয়াটা এক ধরনের ভুল। কারণ এই ভুলের মাসুলটি আসলে জীবনের শেষ দিন পর্যন্ত দিতে হয়। আমরা এরকম অনেক রোগী পাই যাদের পরবর্তীতে সিরিয়াস আমাদের ইউটেরাসের টিউমার, স্পেশালি অ্যাডেনোমায়োসিস, টিউবে চরম ইনফেকশন, পুরো পেটে চরম ইনফেকশন, এই জায়গাগুলো কিন্তু এরকম অ্যাপোটিফাইং এজেন্ট ব্যবহার করা, ওষুধ খাওয়া, এমআর করা এই জায়গাগুলোর জন্য হয়। এই জন্য কিন্তু আমরা একান্ত ভাবেই আপনাদেরকে অনুরোধ করি যে এই জায়গাগুলো আপনারা অ্যাভয়েড করবেন, এই জায়গাগুলো আপনারা যাবেন না, আপনারা এই ঘটনাগুলো ঘটাবেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সবচেয়ে বড় কথা, জন্ম নিয়ন্ত্রণ বলে একটা বিষয় রয়ে গেছে পৃথিবীতে। বাংলাদেশে কোন জন্ম নিয়ন্ত্রণ চান আপনি, সেটা কিন্তু আপনার হাতের কাছে। দোকানে গিয়ে শুধু নাম বলবেন, আপনাকে দিয়ে দেবে। অতএব এটি পাওয়াও কিন্তু কঠিন না। আপনি কোনো স্বাস্থ্যকর্মীকে বলবেন, এসে আপনাকে দিয়ে দেবে। ওয়াই দ্য আনএক্সপেক্টেড প্রেগন্যান্সি, এই প্রশ্নটি আমাদের বারবারই থেকে যায়। অনেক সময় অনেকে এসে বলে যে পরিবার চলে না, পড়ালেখা করছি। যদি এত কিছুই মাথায় থাকে, তাহলে প্রেগন্যান্সি যে আমি নিব না, এটা আমার মাথায় রেখে প্রপারলি কিন্তু জন্ম নিয়ন্ত্রণের বিষয়টি ব্যবহার করার জায়গাটিও থেকে যায়। আমরা ওনাকে বলবো এই মুহূর্তে উনি একটা ট্রান্সভেজানাল সোনোগ্রাফি করুক। যদি ওনার ব্লাড জমে থাকে খুব বেশি টিউবে, সেটা কিন্তু সেই সোনোগ্রাফিটি ধরা পড়বে। যদি পরিমাণ খুব বেশি হয়, তাহলে হয়তো সেটা কমানোর জন্য ওষুধ দেওয়া যেতে পারে। আমরা ওষুধ দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করি, যতক্ষণ পর্যন্ত না আমাদের অপারেশনের প্রয়োজন হয়। জুলাই মাসে করেছেন, প্রায় 5 থেকে 6 মাস চলে গেছে। সত্যিকার অর্থে যদি অ্যাবর্শন হয়ে থাকে, তাহলে কিন্তু আর কোনো নড়াচড়া পাওয়ার কথা না। কারণ এরকম অনেক রোগী পেয়েছি জুবাইর, অ্যাবর্শন হয়েছে ভেবেছেন, কিন্তু তারপরে যখন আসছেন বলে পেট বড় হয়ে যাচ্ছে, পরে দেখি 5 মাস 6 মাসের প্রেগন্যান্সি। তাই আমি বলি যে আপনার সমাধান একটি, আপনি হয়তো অবাক হলেন, এমন ভাবে তাকালেন জুবাইর, কিন্তু এটা সত্যি। তো সেই ক্ষেত্রে যেটি করতে হবে সেটি হচ্ছে যে এখন আল্ট্রাসাউন্ড ছাড়া আর কোনো আপনার সমাধান নেই। আল্ট্রাসোনোগ্রাফি করুন, এখানে আপনাকে আমি তার পরবর্তী যে ট্রিটমেন্ট আছে সেটি আমাদের রিপোর্ট জানালে তারপর। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাস। একই সাথে ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান, ডাক্তার আবু সাঈদ শিমুল, আপনাকেও ধন্যবাদ। বাস্তবতা হচ্ছে স্রষ্টা যখন কোনো কিছু পরিকল্পনা করেন, তবে তার সৃষ্টির পক্ষে সেই পরিকল্পনার বিপরীতে যাওয়ার কোনো সুযোগ নেই। সৃষ্টিকর্তা আমাদের সকলের প্রতি সহায় হবেন। করোনা ভাইরাসের এই সংকট থেকে আমরা অচিরেই মুক্তি পাবো। সবাই মিলে সুন্দর একটি সুস্থ পৃথিবীতে আবার বাস করবার একটি সুযোগ তৈরি করে নেব আমাদের সবার জন্য, এটাই প্রত্যাশা। সবাই একটু ভালো হবার চেষ্টা করি, নিজের জীবনে পরিবর্তন আনবার চেষ্টা করি, সৎ হবার চেষ্টা করি। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।